হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আমাদের পিসিএম নলেজ নেটওয়ার্ক পেজের পক্ষ থেকে ফার্স্ট একটা ক্লাস নেব। সেটা হলো এসএসসি ফিজিক্সের তরঙ্গ ও শব্দ এই চ্যাপ্টারের উপর। এখন প্রথমে কিছু কথা বলে রাখি, সেটা হলো যে আমাদের উদ্দেশ্যটা হলো যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট সারা বছর পড়ার পরেও সিকিউ সৃজনশীলগুলোতে কেন জানি অ্যান্সার করতে পারে না। সৃজনশীলগুলো তো এগুলো অ্যান্সার কেন করতে পারে না, হয়তো তারা প্রশ্নটাই বোঝে না। এই সূত্র মুখস্থ থাকার পরেও তারা অ্যান্সার করতে পারে না, তার মানে তারা প্রশ্নগুলোই বোঝে না আসলে কিভাবে অ্যান্সার করতে হবে। তো আমি এই ধারণা থেকে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি কিছু ক্লাস নেব এবং ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলোর উপরে যে কিভাবে আমরা সিকিউগুলো অ্যান্সার করব। বিশেষ করে ম্যাথ, ফিজিক্স এগুলার সিকিউ প্রশ্নের কিভাবে থাকলে আমাদের কিভাবে শুরু করতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে ভিডিও দেব। আশা করি আপনাদের সবারই উপকার হবে। তাহলে শুরু করা যাক। তো আমরা প্রথমে যেটা করব, তরঙ্গ শব্দ এই চ্যাপ্টারটা শুরু করার জন্য, সিকিউ করার জন্য আমাদের যেই বিষয়গুলো আগে ভালো করে জানতে হবে সেটা হলো এই সূত্রগুলো। প্রথম সূত্রটা হলো যে ভি ইকুয়াল এফ ল্যামডা। এখানে ভিটা কি? ভি হলো, আমি এখানে পাশে লিখে রাখছি, ভি হলো তরঙ্গের বেগ। ভি হলো কি? ভি হলো তরঙ্গ বেগ। ভি হলো তরঙ্গ বেগ। আর এফ কি? এফ হলো কম্পাঙ্ক। ল্যামডা হলো কি? ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমাদের অবশ্যই কিন্তু সূত্রের পাশাপাশি তাদের পরিচয়গুলো জানতে হবে। প্রত্যেকটা অক্ষরের পরিচয় জানতে হবে, যে এগুলাকে কোনটাকে কি বলা হয় এগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। টি হলো পর্যায়কাল। পর্যায়কাল কি? যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময়টা লাগে সেটা হলো পর্যায়কাল। আচ্ছা, তারপরে এখানে দ্বিতীয় সূত্রটা হলো এফ ইকুয়াল টু 1/t। তাহলে এখানে টিটা কি? টি হলো পর্যায়কাল, এফ হলো কম্পাঙ্ক। তাহলে যদি আমরা কখনো কম্পাঙ্ক বের করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে যদি আমাদের টি এর মান জানা থাকে, তার মানে পর্যায়কাল যদি জানা থাকে, তাহলে আমরা কম্পাঙ্ক বের করতে পারবো। আর এখান থেকে যদি কম্পাঙ্ক বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদের তরঙ্গের বেগ লাগবে আর তরঙ্গ দৈর্ঘ্য লাগবে। এই দুইটা সূত্র গেল। তারপরে আসো 3 নম্বর সূত্রটা। এটা ম্যাক্সিমাম সিকিউতে এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় আর কি। দেখা যায় যে তাপমাত্রা দেওয়া থাকলে আমাদের ওই তাপমাত্রায় শব্দের বেগটা বের করার জন্য এই সূত্র দিয়ে আগে আমাদের প্রথমে অঙ্কটা করতে হয়, দেন আমাদের বাকি যেটা চাবে সেটার উপর ভিত্তি করে আমরা সূত্র অ্যাপ্লাই করব। তারপরে আসি হলো যে প্রতিধ্বনি শোনার জন্য এই সূত্রটা, এই 4 নাম্বারটা হলো যে প্রতিধ্বনি শোনার জন্য। 4 নাম্বারটা হলো প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে এই সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এই সূত্রটাকে আমরা এইভাবে লিখতে পারি যে যদি ডি কে রেখে দেই, তাহলে এই পাশে 2 গিয়ে ভাগ হবে, তাহলে VT/2 এইভাবে লিখতে পারি। অথবা অনেকে এই জায়গায় এস ব্যবহার করে, তাও সমস্যা নেই। ডি এর পরিবর্তে যদি এস ব্যবহার করা হয় তাও কোনো সমস্যা হবে না। তো এখানে ডিটা কি? ডি হলো উৎস ও প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব। তাহলে উৎস এবং প্রতিফলক পৃষ্ঠটা কি? সাপোজ যে এখানে মনে করেন যে এটা হলো প্রতিফলক পৃষ্ঠ, আর এখানে কোন একটা বস্তু আছে যেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে, তাহলে এটা হলো উৎস। তাহলে এই উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের এই যে মাঝখানের যে দূরত্বটা, মাঝামাঝি যে দূরত্ব, এই দূরত্বটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এগুলো বুঝতে হবে ভালো করে, যে উৎস এবং প্রতিফলক পৃষ্ঠের মাঝামাঝি যে দূরত্ব সেটা হলো কি? এই ডি এর মান। এখন তারপরে আরো যে বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে সেটা হলো, এদিকে আসেন, যে এই সূত্রটা থেকে আমরা যেটা জানবো যে
এই সূত্রের পরিচয়গুলো আমরা এখন শিখব। এই সূত্রে T1কে বলা হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা ওটাকে কিসে নিয়ে যাব, কেলভিনে নিয়ে যাব। ওইটা হলো T1 এর মান, মানে 0 ডিগ্রি, এক কথায় বলতে গেলে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা হলো T1। আর V1টা কি তাহলে, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দের বেগ সেটা হলো V1। এই দুইটা আমাদের ফিক্সড, মানে তাপমাত্রা হলো 0 ডিগ্রি, T1 এর জন্য হলো তাপমাত্রা 0 ডিগ্রি। আর তাপমাত্রা যদি 0 ডিগ্রি থাকে সেটাকে আমরা কেলভিনে কনভার্ট করে দেব। আর আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা হলো 300, এখানে এটা লিখে রাখি যে 330 মিটার পার সেকেন্ড। এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ। তাহলে আমরা বলতে পারি যে V1 এর মানটা কি হবে, 330। V1 এর মান কত হবে, 330, এটা ফিক্সড। তারপরে আসেন T2 হলো 0 ডিগ্রি সেলসিয়াস বাদে অন্য যে কোনো তাপমাত্রা থাকলে ওই তাপমাত্রাটা হলো T2 মান। 0 ডিগ্রি বাদে অন্য যে কোনো তাপমাত্রা থাকলে সেটা হলো T2 মান। এখন যদি থাকে যে যেমন এখানে এটা ক্ষেত্রে একটু বলি যে এই উৎসে যদি এখানে আমি বলে দিই যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যখন শব্দ উৎপন্ন করা হয়েছে ওই সময় এখানে তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে যে এই যে 20 ডিগ্রি, এই 20 ডিগ্রিটা হলো T2 মান। এই 20 ডিগ্রিটা কার মান, T2 মান। কারণ আমি আগে বলে রাখছি যে 0 ডিগ্রি বাদে অন্য যে কোনো তাপমাত্রা থাকলে সেটাই হবে T2 মান। এখন V2টা কি তাহলে, V2 হলো T2 তাপমাত্রায় শব্দের বেগ। যেমন V1 ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, সেইমভাবে V2টা হলো T2 তাপমাত্রায় শব্দের বেগ। তার মানে এখানে যদি আমি 20 ডিগ্রি কথা বলি, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা কত হবে, সেটা হলো V2 মান। আচ্ছা, তারপরে এখন আরেকটা বিষয় আপনাদের খুব ভালো করে মনে রাখতে হবে, সেটা হলো যে এই যে তাপমাত্রার কথা যে আমি এতক্ষণ বললাম যে T1, T2, এই তাপমাত্রাগুলোকে অবশ্যই কেলভিন এককে কনভার্ট করতে হবে, কেলভিন এককে নিতে হবে। মাথায় রাখেন, তাপমাত্রাগুলোকে অবশ্যই কিসে নিতে হবে, কেলভিন এককে নিতে হবে। তাহলে এখন কেলভিন এককে আমি কিভাবে নিব, যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া থাকবে তার সাথে আমরা 273 যোগ করে দিব, তাহলে সেটা কেলভিনে চলে যাবে। তাহলে যদি T1 এর কথা বলি, তাহলে T1 এর জন্য কি হবে, তাহলে T1 এর জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে এটাকে যদি আমি কেলভিনে নিতে চাই তাহলে T1 সমান হবে 0 ডিগ্রি প্লাস 273, এত কেলভিন, তার মানে 273 কেলভিন। তাহলে আমি সরাসরি এভাবে লেখার প্রয়োজন নাই, আমরা একবারে লিখে দিতে পারি T1 সমান 273 কেলভিন। আর T2 যেমন আমি যদি বলি যে T2 মান হলো 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস যদি হয় তাহলে এটাকে যদি আমি কেলভিনে নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 20 এর সাথে 273 যোগ করে দিতে হবে, তাহলে সেটা কেলভিনে চলে যাবে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, 293 কেলভিন। তাহলে অবশ্যই কি করতে হবে, তাপমাত্রাকে কেলভিনে নিয়ে তারপর আমরা এখানে V2 এর মান বের করতে পারবো। তাপমাত্রাকে কেলভিনে নেওয়ার পর এখান থেকে আমরা এই সূত্র থেকে আমরা V2 এর মানটা বের করতে পারবো। আচ্ছা, তাহলে এই সূত্রগুলো সম্পর্কে আমি যা বললাম এগুলো মনে রাখবেন। আর তারপর আসেন হলো আরো একটা গুরুত্বপূর্ণ কথা, যে এই যে এই পর্যন্ত এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে V ইকুয়াল এফ ল্যামডা, এই সূত্রটার ক্ষেত্রে V ইকুয়াল এফ ল্যামডা, এই সূত্রটার ক্ষেত্রে যে এফ বস্তুর ওপর নির্ভর করে, মানে এই এফটা কি, এফ হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ক কার উপর নির্ভর করে, বস্তুর উপরে নির্ভর করে। কম্পাঙ্ক কখনোই মাধ্যমের উপরে নির্ভর করে না, কম্পাঙ্ক নির্ভর করে বস্তুর উপরে। বস্তু যদি একই হয় তাহলে সেটা যে কোনো মাধ্যমে নিয়ে যাওয়া হোক না কেন কম্পাঙ্ক সবসময় একই থাকবে।
আমি আবারও বলতেছি, বস্তু যদি একই হয় তাহলে সেটা যে কোনো মাধ্যমে নিয়ে গেলে তার কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, কম্পাঙ্ক যা তাই থাকবে। যেমন আমি যদি বলি যে সাপোজ মনে করেন যে কোন একটা বস্তুর কম্পাঙ্ক, একটা বস্তুর একটা নির্দিষ্ট বস্তু, সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে পিতলের পাত্র পিতলের একটি পাত্রের কম্পাঙ্ক এফ সমান মনে করেন যে 1200 হার্টজ, আর কম্পাঙ্কের এককটা হলো হার্টজ, 1200 হার্টজ। তাহলে এই পিতলের পাত্রটার এই কম্পাঙ্কটা বায়ু মাধ্যমেও যা থাকবে, পানি মাধ্যমেও তাই, মানে যে কোনো মাধ্যমে নিয়ে যাওয়া হোক না কেন, এটার কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। এ কথাটা খুবই মনোযোগ সহকারে মনে রাখতে হবে যে যদি বস্তু একই থাকে তাহলে তার কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না, যে কোনো মাধ্যমে নিয়ে যাওয়া হোক না কেন। তারপরে এখান থেকে আরেকটা কথা মনে রাখতে হবে যে যদি বস্তু ভিন্ন হয় আর মাধ্যম একই থাকে, যেমন আমি বায়ু মাধ্যমে একটা পিতলের পাত্রের কম্পাঙ্ক আর একটা সাপোজ মনে করেন যে স্টিলের পাত্রের কম্পাঙ্ক, তাহলে এই দুইটার কম্পাঙ্ক কি একই হবে? কম্পাঙ্ক একই হবে না। মাধ্যম একই থাকলেও কম্পাঙ্ক একই হবে না। মাধ্যম একই থাকলে বেগ সমান থাকে, তরঙ্গের বেগ সমান থাকে। তাহলে এখানে আরেকটা কথা মনে রাখবেন, যদি মাধ্যম একই হয় তাহলে তরঙ্গের বেগ একই থাকবে। মাধ্যম একই হলে তরঙ্গের বেগ একই থাকবে। তাহলে মাধ্যম যদি একই হয় তাহলে তরঙ্গের বেগের কোনো পরিবর্তন হবে না। তার মানে একবারে সহজ কথাই যে যদি মাধ্যম একই থাকে তাহলে বেগ একই থাকবে, আর যদি বস্তু একই থাকে তাহলে কম্পাঙ্ক একই থাকবে। আচ্ছা, তারপরে আসি আমরা যে এই চিত্রগুলো দিয়ে অনেক সময় প্রশ্ন আসে, তো চিত্রগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। তো এইদিকে আমি এইদিকে উপরের দিকে মানে ওয়াই অক্ষ বরাবর আমরা কি রাখছি? বিস্তার, আর এক্স অক্ষ বরাবর আছে দূরত্ব। এখন এখান থেকে আমাদের বুঝতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্য কি। তরঙ্গ দৈর্ঘ্য আগে প্রথমে বুঝতে হবে একটা পূর্ণ তরঙ্গ কতটুকু, পূর্ণ স্পন্দন কতটুকু। এই যে যেখান থেকে শুরু হয়েছে, দেখেন এখান থেকে শুরু হয়ে এইভাবে উপরের দিকে উঠে আবার নিচের দিকে নেমে আবার এই পর্যন্ত আসছে, তারপরে আবার দেখেন এই যে শুরু হয়েছে। তার মানে যেখান থেকে শুরু হয়েছে ওইখানে না, মানে ওই দশায় যদি শেষ হয়ে যায় তখন ওইটাকে আমরা বলতে পারি একটা পূর্ণ স্পন্দন। আর একটা পূর্ণ স্পন্দনে যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখেন এখান থেকে শুরু হয়েছে, মানে এখান থেকে উপরের দিকে ওঠা শুরু হয়েছে, তারপরে এখানে নেমে আবার এখান থেকে আবার উপরের দিকে ওঠা শুরু হয়েছে এখান থেকে। তাহলে আমরা বলতে পারি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, যেমন এটা যদি আমি ধরেন যে এটা এ বিন্দু দেই, এটা বি বিন্দু দেই, তারপরে এটা সি বিন্দু দেই, তাহলে আমরা বলতে পারি এই এ বি বিন্দু, এই যে এই দূরত্বটা, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আবারও বলতেছি যে তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, এটাই হলো তরঙ্গ দৈর্ঘ্য, যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা। আর একটা তরঙ্গ সর্বোচ্চ বিস্তার যেটা, সেটা হবে তার এই বিন্দুতে, মানে বিস্তার যেটা হবে যে উপর এক্স অক্ষের উপরে বা নিচে যেই দিকেই হোক সর্বোচ্চ যে দূরত্বটা অতিক্রম করে সেটা হলো বিস্তার। তাহলে এটা হলো কি? বিস্তার। এগুলো হলো এ দ্বারা প্রকাশ করা হয়, এগুলো হলো বিস্তার। তাহলে এই যেটাও বিস্তার, এগুলো হলো কি? বিস্তার।
তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত হবে, এই যে এইটুক দূরত্ব, এটাও জানতে হবে। এইটুক দূরত্বটা হলো যে এই সম্পূর্ণটা মানে একটা পূর্ণ স্পন্দন যদি ল্যামডা পরিমাণ দূরত্ব যায় তাহলে এইটুক কত যাবে, তার অর্ধেক। তাহলে অর্ধেক হলে এটার মান কত হবে, ল্যামডা বাই 2, ল্যামডা বাই 2। আচ্ছা, তাহলে এইখান থেকে যদি আরেকটা এখানে পূর্ণ স্পন্দন ধরি, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আরেকটা পূর্ণ স্পন্দন, তাহলে এই যে এইটুকু এই পর্যন্ত আমরা এটাকে লিখতে পারবো হলো, এটা হলো একটা ল্যামডা। আর তাহলে আমরা যদি পুরোটা একসাথে লিখতে চাই, এই যে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের লিখতে হবে 2 ল্যামডা, মানে ল্যামডা প্লাস ল্যামডা সমান সমান কত, 2 ল্যামডা। এটা হলো বিস্তার। আর যদি দূরত্ব দেওয়া থাকে, কি বলছি, বিস্তার এবং দূরত্ব দেওয়া থাকে, তাহলে আমাদের এইভাবে হিসাবগুলো করে নিতে হবে। তারপরে আসেন বিস্তার আর হলো সময়। এক্স অক্ষ বরাবর যদি সময় থাকে আর ওয়াই অক্ষ বরাবর যদি বিস্তার থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি হিসাব করতে পারবো। দেখেন, সময়ের সাথে সম্পর্ক হলো পর্যায়কালের। সময়ের সাথে সম্পর্ক কার, পর্যায়কালের। তার মানে যদি সময় দেওয়া থাকে তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করতে পারবো না এখান থেকে। যদি সময় দেওয়া থাকে এইদিকে, তাহলে অবশ্যই এখান থেকে আমাদের পর্যায়কালের হিসাব করতে হবে। পর্যায়কাল মানে টি এর হিসাব করতে হবে। তাহলে ধরেন যে তাহলে পর্যায়কাল কি, আমি একটু আগে বলছিলাম যে একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে সেটা হলো পর্যায়কাল। একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে যে সময় লাগে সেটা হলো পর্যায়কাল। আচ্ছা, তাহলে দেখেন, এই যে এইখান থেকে শুরু হয়েছে তরঙ্গ, এইখানে শেষ, তার মানে এইখান থেকে এই পর্যন্ত হলো একটা পূর্ণ স্পন্দন, একটা পূর্ণ স্পন্দন। তাহলে আমরা বলতে পারি যে এই যে এইটুক দূরত্ব, এটা হলো কি, সরি, এইটুক সময়, এই যে এই সময়টুক হলো পর্যায়কাল টি, এই সময়টুক হলো পর্যায়কাল টি এর মান। তাহলে এখানে যদি আমি 2 সেকেন্ড ধরি, এখানে যদি 1 সেকেন্ড ধরি, এদিকে এটা হলো 3, এটা হলো 4, তার মানে এই টি সমান, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, এই টি সমান এখান থেকে লিখতে পারবো হলো 2 সেকেন্ড। সময়ের একক যেহেতু সেকেন্ড, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো 2 সেকেন্ড। তাহলে বিস্তার এবং সময় এটা যদি দেওয়া থাকে, তাহলে ওইখান থেকে আমরা কি বের করতে পারবো, পর্যায়কাল টি এর মান বের করতে পারবো। আর যদি বিস্তার এবং দূরত্ব দেওয়া থাকে, তাহলে ওইখান থেকে আমরা বের করতে পারবো কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য। সেখান থেকে কি বের করতে পারবো, তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইটুকু যদি বুঝে থাকেন, তাহলে আমরা এখন ম্যাথ করতে পারি। আচ্ছা, তাহলে প্রথমে যে ম্যাথটা আমরা করব সেটা একটু দেখেন, যে এক ব্যক্তি বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার কম্পাঙ্ক হলো 1200 হার্টজ। এক ব্যক্তি বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার কম্পাঙ্ক 1200 হার্টজ। ওই দিন বাতাসের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস হলে এর কম্পাঙ্ক বের করো। সরি, এখানে কম্পাঙ্ক তো দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে কি বের করতে হবে, তরঙ্গ দৈর্ঘ্য। এক ব্যক্তি বাতাসে যে শব্দ সৃষ্টি করে তার কম্পাঙ্ক দেওয়া আছে, এবং ওই দিন বাতাসে যে তাপমাত্রা ছিল সেটাও দেওয়া আছে। তাহলে এখান থেকে বের করতে বলছে আমাদের কি, তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে প্রথমত আমরা যে কাজগুলো করব সেটা হলো যে যেই জিনিসগুলো প্রশ্নে আমাদের দেওয়া আছে ওগুলো আগে সাইড আমরা নোট করে ফেলবো। তাহলে দেওয়া আছে কি, কম্পাঙ্ক, তার মানে এফ এর মান দেওয়া আছে কত, 1200 হার্টজ। এফ এর মান কত, 1200 হার্টজ। তারপরে এখানে তাপমাত্রা দেওয়া আছে। আচ্ছা, তাপমাত্রা দেওয়া আছে, তার মানে আমি আগেই বলছিলাম যে যখন কোনো তাপমাত্রা দেওয়া থাকে ওটা কার মান, টি টুর মান। তাহলে আমরা এখানে বলতে পারি যে টি টুর মান দেওয়া আছে কত ডিগ্রি, 30 ডিগ্রি সেলসিয়াস। আমাদের বের করতে বলছি কি, তরঙ্গ দৈর্ঘ্য। একটা জিনিস খেয়াল করেন যে তরঙ্গ দৈর্ঘ্য যে বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমাদের সূত্রটা কি ছিল, যে ভি ইকুয়াল এফ ল্যামডা।
তাহলে এখানে এফ এর মান দেওয়া আছে। এখন ল্যামডা এটা তো আমাদের বের করতে বলছে, তাহলে এটা আমরা বের করব। এটা দেওয়া আছে, আমার প্রয়োজন তাহলে কি ভি এর মান। এখন ভি এর মান হলো কি বেগ, মানে বেগের মান। এখন বেগের মান আমি কিভাবে পাবো? এই যে তাপমাত্রা দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস, এই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ যেটা, সেটা আমাদের বের করে নিতে হবে। তাহলে দেখেন প্রশ্নে কিন্তু এখানে যদি শব্দের বেগটা সরাসরি এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা না দিয়ে যদি সরাসরি শব্দের বেগটাই দিয়ে দিত, তাহলে কিন্তু আমরা এই সূত্র এখনই অ্যাপ্লাই করে দিতে পারতাম। বাট কিন্তু এখানে আমাদের সরাসরি বেগটা দেয় নাই, এখানে তাপমাত্রা দিয়ে দিছে। যদি তাপমাত্রা দেওয়া থাকে তাহলে আমাদের ওই তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত সেটা আগে বের করতে হবে। ওই তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ আমাদের আগে বের করে নিতে হবে, দেন এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে এখন শব্দের বেগ বের করার জন্য আমাদের সূত্র কি কি? দেখেন এখানে T2 দেওয়া আছে, আর আমরা T1 জানি সবসময় কত, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তারপরে V1 সমান হলো তাহলে কত, আমরা জানি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। তাহলে V2 সমান ওয়াট। এই V2টাই হলো এই যে এই V এর মান, মানে এই V বলতে কি বায়ুতে শব্দের বেগ। তাহলে শব্দের বেগ এই যে আমরা V2 বের করতেছি, মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটা বের করতেছি, তাহলে ওইটাই কার মান হবে? ওইটাই হলো এই V এর মান। এখন এই V এর মানটা আমাদের প্রথমে বের করতে হবে, তারপরে এই সূত্রে অ্যাপ্লাই করে দেব। আচ্ছা এইদিকে দেখেন, তাহলে যেহেতু আমরা সূত্রটা লিখছিলাম কিন্তু এইভাবে যে V1 বাই V2 ইকুয়াল রুট ওভার T1 বাই T2। তাহলে যেহেতু আমরা V2 মানটা বের করব, তাহলে আমরা চাইলে কিন্তু এই V2 উপরে রাখতে পারি। তাহলে উপরে যদি এইভাবে লিখতে পারি যে V2 বাই V1 ইকুয়াল, তখন T2টা উপরে চলে যাবে যে T2 বাই T1। তাহলে এখান থেকে V2 সমান আমরা বের করতে পারি, তাহলে V1 ইন্টু রুট ওভার T2 বাই T1। তাহলে দেখেন যে V2 সমান এখানে V1 এর মান কত, 330 ইন্টু T2 এর মান কত 300। আচ্ছা এখানে T2, আচ্ছা T2 আমি কেলভিনে নেই নাই, তাহলে কেলভিনে যদি নেই তাহলে 30 যোগ 273, তাহলে কত আসে? মোট আসতেছে 303 কেলভিন। তাহলে এখানে 303 কেলভিন। তারপরে দেখেন যে T1 এর মান কত, 273 কেলভিন। তাহলে এটা পুরোটা ক্যালকুলেশন করলে V2 এর মান আসতেছে কত? V2 এর মান আসবে আচ্ছা 347.659, তাহলে এত মিটার পার সেকেন্ড। তাহলে V2 এর মান পেয়ে গেছি। আর আমি একটু আগে বলছি এই V2টাই হলো কি এই যে এই V এর মান, মানে বায়ুতে শব্দের বেগ। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগটা আমরা পেয়ে গেছি। সেটা কত আসছে? 347.659। আচ্ছা এখন দেখেন এখান থেকে আমরা বের করবো কার তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যামডার মানটা বের করব। তাহলে ল্যামডাকে আমরা যদি এইভাবে লিখি যে ল্যামডা সমান কত হবে, তাহলে ভি বাই এফ। তাহলে এখানে ভি বলতে কোনটা, এই যে মানটা পাইছি এই মানটা হলো এই ভি এর মান। তাহলে এই ভি এর মানটা এখানে বসাই দেন, 347.659 ডিভাইডেড বাই এফ এর মান এই যে 1200 হার্টজ, 1200 এই যে হার্টজ। তাহলে এটা ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হবে। দেখুন তরঙ্গ দৈর্ঘ্যের একক কি মিটার, এত মিটার, এটাই হবে অ্যান্সার।